নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য। আজকে আবারও আমাদের বিষয়টা হলো যে কিভাবে আমি প্রায় 2017 সালেই প্রেডিক্ট করেছিলাম যে চীন এবং আমেরিকার মধ্যে একটা বিশ্ব ভাগাভাগির চুক্তি হবেই। এর একটা বড় কারণ হলো, যেটা পরে হেনরি কিসিঞ্জারও 2018 সালে ওপেনলি বলেছে, সেটা হলো যে সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় প্রযুক্তি শক্তি, সামরিক শক্তি এবং ইডিওলজিক্যাল শক্তি ছিল, আদর্শগত শক্তি ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোনো অর্থনৈতিক শক্তি ছিল না। সোভিয়েত ইউনিয়নের একটা বিশাল শিল্পোন্নত বেস ছিল, কিন্তু তার অধিকাংশ কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিগুলোই ছিল ট্যারিফ দিয়ে প্রোটেক্টেড এবং মূলত বিশ্ববাজারে আনকম্পিটিটিভ। আর একটা বিশাল পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারাল বেস ছিল এবং কিছু হেভি ইন্ডাস্ট্রিজ ছিল, এটা তার সামরিক ক্ষেত্রকে মূলত ক্যাটার করত। সুতরাং সোভিয়েত কোনো শক্তিশালী অর্থনৈতিক শক্তি ছিল না। যেহেতু তার কনজিউমার গুডস ইন্ডাস্ট্রি খুব দুর্বল ছিল, স্বাভাবিকভাবেই তার সংস্কৃতি এবং সফট পাওয়ারও অত্যন্ত দুর্বল ছিল। এবং এই জিনিসটা বুঝতে পেরে, যাতে ভবিষ্যতে সোভিয়েত ইউনিয়ন আর যে কনজিউমার গুডস সেক্টরকে শক্তিশালী করতে না পারে, সেই জন্য আমেরিকান নেতৃত্বে সমস্ত পশ্চিম বিশ্বই আর এগেনস্টে নানা ধরনের অর্থনৈতিক অবরোধ ছাপিয়ে রেখে দিয়েছিল। এটা করা সম্ভব হয়েছিল কারণ সোভিয়েত ইউনিয়নের ইকোনমিটা এন্টায়ার যে ওয়েস্ট এবং জাপানের তুলনায় অনেকটাই ছোট। কারণ সোভিয়েত ইউনিয়নের শিল্পোন্নয়ন শুরুই হয়েছিল সমগ্র ওয়েস্ট এবং জাপানের শিল্পোন্নয়নের পরে। সুতরাং সে প্রথম থেকেই খানিকটা পিছিয়ে থেকেই শুরু করেছিল। কিন্তু চীনের ক্ষেত্রে সেটা নয়। চীন শুধুমাত্র সামরিক, প্রযুক্তিগত এবং আদর্শগত শক্তি নয়। যদি অনেকে ভুল করে মনে করে চীনের আদর্শগত শক্তি নেই, সেটা ভুল। চীনের আদর্শগত শক্তি আসলে সোভিয়েতের থেকেও বেশি। সেটা কেন, সেটা আমি পরে এক্সপ্লেন করছি। কিন্তু যেটা মনে রাখা দরকার, যেটা সোভিয়েতের যেটা ছিল না অর্থনৈতিক শক্তি, সেটা চীনের রয়েছে। চীন প্রথমে সোভিয়েতকে ফলো করে মূলত হেভি ইন্ডাস্ট্রিজ এবং ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ফেলে, এবং তারপর সে যেটা করে, তার পশ্চিম বা জাপানের তুলনায় যে সস্তা শ্রম এবং সস্তা এবং একই সঙ্গে প্রোডাক্টিভ, একটা মানুষ তো শুধুমাত্র সস্তা শ্রমিক হলেই হবে না, তাকে উৎপাদনশীল হতে হবে। সুতরাং যা একই সঙ্গে প্রোডাক্টিভ এবং চিপনেসের যে আইডিয়াল কম্বিনেশন, যেটার ফলে তোমার সবচেয়ে বেশি প্রফিট পাওয়া যায় সবচেয়ে কম দামে বাজারে বিক্রি করে, সেই জিনিসটা চীনের ছিল। এবং সেটা এই জন্যই ছিল কারণ চীন 1950-এর দশক, 60-এর দশক আর 70-এর দশকে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করেছিল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, হেভি ইন্ডাস্ট্রিজ, শিক্ষা, স্বাস্থ্য এটসেট্রা। এই যে চীনের যে 100 কোটির ওপর যে শ্রমিক, এই যে প্রোডাক্টিভ চিপ শ্রমিক, একে অস্বীকার করার মতো শক্তি পশ্চিম এবং জাপানের পুঁজির ছিল না। এবং সে এই প্রোডাক্টিভ চিপ লেবারকে ব্যবহার করতে উদ্যত হয়। এছাড়াও 70-এর দশকে সমগ্র দুনিয়ায় এক ধরনের স্ট্যাগনেশনের মুখে পড়ে, এবং সেই স্ট্যাগনেশনের এবং সেই ইকোনমিক স্ট্যাগনেশনের মুখে পড়ে আমেরিকা সেই স্ট্যাগনেশন থেকে উদ্ধার পেতে যেটা করে, সেটা হলো আর যে ওয়েস্ট ভ্যালু যে গুডসগুলোকে আস্তে আস্তে তৃতীয় বিশ্বে পাঠাতে শুরু করে, যার মধ্যে মূলত চীনই প্রধান। কারণ সেখানকার সস্তা কিন্তু উৎপাদনশীল যে শ্রমিক শ্রেণী, সেই শ্রমিকের পক্ষে অনেক সস্তায় সে পণ্য তৈরি করা সম্ভব হচ্ছিল, এবং এর ফলে সেটা মার্কিন অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতে ইনফ্লেশন অনেকটা কম রাখছিল। এবং এর ফলে আমেরিকান যে ফেডারেল রিজার্ভ, সেও সুদের হার অনেক কম রাখতে পারছিল ইনফ্লেশনকে, কারণ ইনফ্লেশন খুব লো। এবং সুদের হার কম রাখার জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছিল। সেটা কোথায় হচ্ছিল? সেটা হলো তোমার অ্যাসেট ট্রেডিং, অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের ব্যবসায়, যেটা ঘুরিয়ে আবার খানিকটা ইনোভেশনকে বুস্ট করছিল। তো
এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা এরপরে 2007 নাগাদ এসে একটা চাপের মুখে পড়ে। এটার প্রধান চাপের জায়গাটা হলো চীনের অর্থনীতি এইভাবে মূলত প্রচুর পরিমাণে ম্যানুফ্যাকচারিং তৈরি করতে করতে এমন একটা স্তরে পৌঁছে যায় যে সে তার ম্যানুফ্যাকচারিং এ বাজার হিসেবে আর কেবলমাত্র আমেরিকা, পশ্চিম এবং জাপানের বাজারের ওপর আর নির্ভর করতে পারছিল না, এবং তাকে অন্যভাবে চাহিদা তৈরি করতে হতো যদি তার ম্যানুফ্যাকচারিংকে টিকিয়ে রাখতে হয়। এ সময় যে কোনো ক্যাপিটালিস্ট কান্ট্রি হলে যেটা করতো, আর কারেন্সির যে মূল্য বাড়িয়ে দিত, ফলে তার এক্সপোর্টিং ম্যানুফ্যাকচারিং সেক্টরটা শেষ হয়ে যেত এবং সে মূলত বাইরে থেকে ইম্পোর্ট করাটা তার পক্ষে অনেক সহজ হতো, কারণ কারেন্সির ভ্যালু বেড়ে গেলে ইম্পোর্টেড গুডসের মূল্য কমে যায় আর এক্সপোর্টেড গুডসের মূল্য বেড়ে যায়, এবং একই সঙ্গে তার যে সম্পত্তি হস্তান্তরে ব্যবসা অথবা সম্পত্তির বাজার সেটা স্টিমুলেটেড হতো। কিন্তু চীন যেহেতু সমাজতান্ত্রিক দেশ, সে এ পথে এগোয়নি। সে যেটা করেছে সেটা হলো অলাভজনক কিন্তু উৎপাদনকারী যে সেক্টরগুলো আছে সেখানে সে বিপুল পরিমাণে বিনিয়োগ বাড়িয়ে দেয়। তার মধ্যে রয়েছে হাই স্পিড রেলওয়ে, তার মধ্যে রয়েছে ব্রিজ, তারপরে রোডওয়েজ, তারপরে এমনি রেলওয়েজ, তারপরে নানা ধরনের অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারাল যে স্ট্রাকচার, এবং একই সঙ্গে তারা যেটা করতে থাকে 2008 থেকে 13-র মধ্যে তারা খুব ভালো সাকসেস পায় এটা চীনের মধ্যে করে, এবং তারপর তারা বিআরআই শুরু করে, বেল্ট রোড ইনিশিয়েটিভ 2013 সাল থেকে, যেখানে তারা এই নন প্রফিটেবল বাট প্রোডাক্টিভ লং জেস্টেশন যে ইনভেস্টমেন্টগুলো তারা বিশ্বের সর্বত্র করতে শুরু করে, এবং শুধুমাত্র পশ্চিম এবং জাপানকে ছেড়ে গ্লোবাল সাউথেও যে একটা বাজার আছে সেখানে একটা বাজার তৈরি করার প্রক্রিয়া শুরু করে দেয়। অর্থাৎ একদিকে এই বিআরআই তাদের যে শিল্পগুলোকে একটা চাহিদা দিচ্ছিল, মানে তাদের শিল্পের যে যোগানকে চাহিদা দিচ্ছিল থ্রু নন প্রফিটেবল প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টস, যেটা শুধুমাত্র সমাজতন্ত্রই করতে পারে। কারণ পুঁজিবাদ সাধারণত যে নন প্রফিটেবল লং জেস্টেশন ইনভেস্টমেন্ট এড়িয়ে যায়। কেন এড়িয়ে যায়? তার কারণ হলো যেখানে প্রফিট নেই সেখানে পুঁজি নেই। তো এই সমস্ত ইনভেস্টমেন্ট অন্যদিকে আবার চীনের যে পণ্যকে সুবিধা দিচ্ছিল যে ওয়েস্ট ছাড়াও যে গ্লোবাল সাউথের বিভিন্ন বাজারে ঢুকে যাওয়ার, এবং এছাড়াও গ্লোবাল সাউথেরও বিভিন্ন পণ্য চীনে আমদানি করে। তো 2015-র পর থেকে চীন আরো কতগুলো সিদ্ধান্ত নিতে শুরু করে। সেটা হলো তারা বুঝতে শুরু করে যে তাদের ইকোনমি টু মাচ ডিপেন্ডেন্ট অন রিয়েল এস্টেট অথবা শহর বানানো, এই ধরনের মানে যে বাড়ি বানানো, ইনফ্রাস্ট্রাকচার বানানো, এবং তাদের ইকোনমি টু মাচ ডিপেন্ডেন্ট অন দ্য কনজিউমার টেকনোলজিস, যেমন কিউআর কোড দিয়ে যে আমরা মোবাইলের থ্রু দিয়ে পয়সা দিই, নানা ধরনের ভিডিও গেমস, উইচ্যাট, ওয়েবো, এই ধরনের জিনিসগুলো, এবং এটা টু মাচ ডিপেন্ডেন্ট অন এক্সপোর্টস। অর্থাৎ 2015-তেও তারা এটাই মনে করছে যে এক্সপোর্ট এখনো বেশি, যদিও 2008-এ যেখানে 37% অফ জিডিপি এক্সপোর্ট ছিল, সেটা 2015-এ কিন্তু কমে এসেছিল 23%। তবুও তারা মনে করেছিল এগুলো বেশি, এক্সপোর্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপিটা বেশি আছে। তখন তারা কি করলো? বদলে তারা বলল এই তিনটে ছেড়ে দিয়ে আমাদের নতুন কতগুলো সেক্টরকে তৈরি করতে হবে। তার মধ্যে অন্যতম হলো গিয়ে যে নিউ প্রোডাক্টিভ ফোর্সেস যাকে বলা হচ্ছে, অর্থাৎ কিনা নতুন যে ধরনের শিল্প আসছে সেগুলো, যেমন ইলেকট্রিক ভেহিকলস, লিথিয়াম ব্যাটারি, তারপরে সোলার প্যানেল, উইন্ড এনার্জি এটসেট্রা। এছাড়াও তোমার হলো যে এরোপ্লেন
তৈরি করা, যেটা সম্পূর্ণ বোয়িং আর এয়ারবাসের মনোপলি ছিল 2015 সালে। এছাড়াও নানা ধরনের যে নিউ ম্যাটেরিয়াল তৈরি করা, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সেমিকন্ডাক্টর বা চিপ তৈরি করা। এগুলোতে তারা গুরুত্ব দিতে শুরু করে এবং তারা আইডেন্টিফাই করতে পারে যে একটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসছে, যেখানে শুধুমাত্র অটোমেশন হবেই সেরকমটা নয়, সেখানে মানুষের যে ব্রেন শক্তিরও অটোমেশন হবে। এমনিতে মানুষের সাধারণত ফিজিক্যাল লেবারের অটোমেশন এতদিন হয়েছিল, কিন্তু সামনে যে রিভলিউশন আসছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তাতে মানুষের যে ব্রেনের যে লেবার ওটারও অটোমেটেড হওয়া শুরু হয়ে যাবে। এবং এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনকে ধরতে না পারলে আগামী দিনে কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা যাবে না। এগুলোকে মাথায় রেখে তারা নতুন পর্যায়ক্রম শুরু করে, যেটার তারা নাম দেয় মেড ইন চায়না 2025। 2015 থেকে 25-এর মধ্যে তারা এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করবে বলে ঠিক করে। এবার এগুলো যেহেতু হাইয়েস্ট ভ্যালু প্রোডাকশন, ন্যাচারালি আমেরিকা ক্ষুব্ধ হয়, কারণ আমেরিকা এবং ইউরোপ, জাপানও বুঝতে পারে যে তাদের যে জায়গাটায় অ্যাডভান্টেজ ছিল বিশ্ববাজারে, সেই জায়গাটাও এবার চীন কিন্তু নিতে শুরু করেছে। কারণ তার আগে অবধি মূলত লো ভ্যালু গুডস এবং মিডিল ভ্যালু গুডসেই চীনের যে শক্তিটা দেখা গেছিল, এবং এর ফলে অবশ্যই আমেরিকা, ইউরোপ এবং জাপানের যে লো ভ্যালু এবং মিডিল ভ্যালু গুডস ইন্ডাস্ট্রিগুলো শেষ হয়ে গেছিল। কিন্তু বদলে তারা যেটা পেয়েছিল যে চীনের যে সস্তা ইম্পোর্টেড গুড, যেটা তাদের ইনফ্লেশন লো রাখছিল, ইন্টারেস্ট রেট লো রাখছিল এবং ইনভেস্টমেন্ট হাই রাখছিল। কি এবারে যেটা হলো সেটা হলো যে এবার তারা দেখলো যে তাদের যে এক্সপোর্ট জোন, সেই হাইটেক গুডসও এবার চীন আসতে শুরু করেছে। প্রথমে যেটা হলো জাপান, জার্মানি এ ধরনের বা ইউরোপের বিভিন্ন দেশের যে শক্তির জায়গাগুলো ছিল, সে জায়গাগুলোতে এরপর চীন আস্তে আস্তে ঢুকতে শুরু করে। তার মধ্যে হলো গিয়ে যে হেভি মেশিনারিজ, তারপর হেভি ইন্ডাস্ট্রিয়াল মানে ইঞ্জিনিয়ারিং গুডস এটসেট্রা, যেগুলো আগে জার্মানি আর জাপানের সম্পূর্ণ মানে যে মনোপলি ছিল বলা যায়, সেখানে চীন ঢুকতে শুরু করে। এবং শুধু ঢুকতেই শুরু করে না, একটা এক্সাম্পল দিয়ে বলা যায় যে চীন শুধু ঢোকেনি, চীন সেই সমস্ত হাই ভ্যালু গুডসের মূল্য প্রচন্ড পরিমাণে কমিয়ে দিয়েছে বিশ্ববাজারে ঢোকার সঙ্গে সঙ্গে। একটা মূল্য কমার বিশেষ কারণ হলো অবশ্যই আগে যেখানে হয়তো যে দুজন সাপ্লায়ার ছিল, এখন সেখানে একটা তৃতীয় সাপ্লায়ার এসছে। এবং জার্মানির পপুলেশন হয়তো 7 কোটি আর জাপানের পপুলেশন 11 কোটি, সেখানে চীনের একারই পপুলেশন 140 কোটি, তার মানে 10 গুণ বেশি। তার মানে শুধু সাপ্লায়ার আসেনি, প্রায় 10 গুণ বড় একটা সাপ্লায়ার আসছে। তো ন্যাচারালি তো এই হাই ভ্যালু গুডসগুলোর যে দাম হু করে নেমে যাওয়ারই কথা, এবং সেটাই হয়েছে। এবং এটার সঙ্গে যুক্ত হয়েছে যে চীন প্রচণ্ডভাবে আর ক্যাপিটালিস্টদের মধ্যে প্রচণ্ডভাবে, যেহেতু সে এক ধরনের কম্পিটিশন বজায় রাখে, কোনো ক্যাপিটালিস্টকেই সে কোনোভাবে মনোপলি রেন্ট পেতে দেয় না। যেহেতু কমিউনিস্ট পার্টি পুরো মার্কেটটাকে ওভারসি করে, একটা রেফারি ওভারসি করে, আনলাইক ইন ক্যাপিটালিস্ট কান্ট্রিজ যেখানে মনোপলিরাই সরকার পরিচালনা করে এবং কোনো রেফারি নেই মার্কেটকে পরিচালনা করা। তো সেই জন্যে সেখানে স্বাভাবিকভাবেই যে মূল্যটা অনেক কম হচ্ছিল চীনের বাজারে, যেটা আন্তর্জাতিক বাজারেও তার মূল্যটা ফেলে দিচ্ছিল। তার অন্যতম এক্সাম্পল হলো টানেল বোরিং মেশিন। এই টানেল বোরিং মেশিন চীন একটা সময় জার্মানি বা জাপানের কাছ থেকে প্রায় 350 কোটি ইন্ডিয়ান রুপিজে কিনতো, মানে ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করে আমি বলছি 350 কোটির মতো। সেটা চীন যখন টানেল বোরিং মেশিন বানানো শুরু করলো, তখন তার মূল্য বিশ্ববাজারে কমতে কমতে 20 কোটি আইএনআর হয়ে গেল, ইন্ডিয়ান রুপি হয়ে গেল, মানে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলছি। অর্থাৎ 350 কোটি থেকে 20 কোটি, তার মানে প্রায় 20 গুণ কমে গেছে। 20 নাও, ওই 16 গুণের মতো কমে গেছে, 16-17 গুণ কমে গেছে দাম। তো এরকমভাবে প্রত্যেকটা জায়গাতে সে, এবং এটার অনিবার্য যেটা ফল হলো যে জাপান, জার্মানি এবং
এবং যে ইউরোপের মূলত এবং অনেক ক্ষেত্রে আমেরিকারও যে হেভি ইঞ্জিনিয়ারিং এবং হাই ভ্যালু প্রোডাক্টসের যে মনোপলিগুলো ছিল সেগুলোর চূড়ান্ত খারাপ অবস্থা হতে শুরু করলো। এটা এটা দেখে মূলত ট্রাম্প 2016 সালে চীন বিরোধী নানা কথা বলে ক্ষমতায় আসে, বিশেষ করে, এবং 2017 সাল থেকে সে একটা ট্রেড ওয়ার শুরু করে। এবং ট্রেড ওয়ার যখন শুরু করে, চীন যেহেতু বিআরআই ইনভেস্টমেন্ট করছিল গ্লোবাল সাউথে নতুন মার্কেট তৈরি করতে, সে মার্কেট তৈরি বিষয়টাকে ইন্টেন্সিফাই করে দেয়। শুধু তাই নয়, তার মেড ইন চায়না 2025টা 2015-তে সে সেখানেও বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে শুরু করে, এবং বলা হয় 2024-এ এসে প্রায় 87% অফ দ্য টার্গেট অফ মেড ইন চায়না 2025 হ্যাজ বিন অ্যাচিভড। হ্যাঁ, তো যেহেতু মেড ইন চায়না 2025 এর যে টার্গেট ছিল তার প্রায় 87%ই 2024 সালে অ্যাচিভ করেছেন, মানে 2025-এর আগেই। এর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে পুরোটা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কম হয়েছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই অসাধারণ সাফল্য এসেছে, যদিও ফুল সাফল্য আসেনি। এই নিয়ে অজস্র জায়গা, এবং রিসেন্টলি এনভিডিয়ার যখন চিপ চীনকে অফার করেছিল আমেরিকা, তখন চীন সেটাকে রিজেক্ট করেছে। তা থেকে অনেকে বলেছে তার মানে সেও একই লেভেলের চিপ তৈরি করতে পারছে, আবার কেউ বলেছে না, হয়তো একই লেভেল নয়, একটু পিছিয়ে, কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছে। এরকম অজস্র স্পেকুলেটিভ যে ভিডিওস অ্যান্ড লেখা, জার্নালে লেখাও আপনারা পেয়ে যাবেন এই নিয়ে। তো যাই হোক, এখানে স্ট্রাকচারালি যেটা বলা যায় সেটা হলো হাই ভ্যালু গুডসেও আস্তে আস্তে চীন ঢোকা শুরু করে দেয়। আস্তে আস্তে নয়, খুব দ্রুততার সাথে ঢোকা শুরু করে দেয়, এবং জাপান, জার্মানি, আমেরিকার মনোপলিগুলো ভেঙে পড়তে শুরু করে। তার মধ্যে খুব রিসেন্ট একটা ক্যাজুয়ালিটি ঘটেছে, সেটা হলো অটো ইন্ডাস্ট্রিজে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রিজেই যে বিওয়াইডি টেসলাকে হারিয়ে দিয়েছে তা না, সমগ্র চায়নার যে অন্যান্য যে গিলি, চেরি, এসআইসি, বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর যে দাপটে আস্তে আস্তে করে যে অন্যান্য দেশের ইভিগুলোই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, অন্যান্য দেশের যে প্রথাগত যে পুরনো যে কম্বাসন যে গাড়িগুলো আছে সেগুলোকেও পর্যন্ত এই ইভিস হারাতে শুরু করেছে। এবং বিওয়াইডি ক্লেম করেছে 2031 সালে বিওয়াইডি 1 নম্বর গাড়ির কোম্পানি হবে, 1 নম্বর ইলেকট্রিক ভেহিকলস কোম্পানি না, 1 নম্বর অটোমোবাইল কোম্পানি। তার মানে সে অয়েল কম্বাসনকে পুরোপুরিভাবে হারিয়ে দেবে। এবং এটার অর্থ কিন্তু দাঁড়ায় যে অয়েলের যে ডিম্যান্ড বিপুলভাবে কমবে। রিসেন্টলি ইরানের সঙ্গে যে যুদ্ধ হলো আমেরিকা ইসরায়েলের, সেখানেও আপনারা এখন সবাই জানতে পেরেছেন, সব জায়গাতে বেরিয়েছে যে চীন কিন্তু অয়েল কেনা কমিয়ে দিয়েছিল এই সময়। এবং এটা মূলত কেন কমিয়েছিল, কারণ সে চেয়েছিল যে সে যদি অয়েলের ডিমান্ডটা কমিয়ে দেয় তাহলে বিশ্ববাজারে অয়েল প্রাইসটা যতটা বাড়ার কথা তার থেকে কম বাড়বে। কিন্তু তাহলে সে অয়েলটা খরচ করলো কি করে? অনেকে বলেছে যে আর যে ইন্টারনাল রিজার্ভ থেকে খরচ করেছে, অনেকে বলেছে যে না, আনঅফিসিয়ালি প্রচুর ইরান থেকে সাপ্লাই গেছে, কিন্তু অনেকে আবার বলেছে যে এটার কারণ হলো যে ইলেকট্রিক ভেহিকলসের কনজামশন এত বেড়েছে যে অয়েল কনজামশন অনেক কমে গেছে আগের থেকে। এবং মনে রাখা দরকার, চীন যেভাবে অয়েল কনজামশন কমিয়েছে সেটা প্রায় জার্মানি, জাপান এবং ইউকের মোট অয়েল কনজামশনের সমান। সো এটা আগামী দিনে এই পর্যায়টা যদি কন্টিনিউ করে তাহলে বুঝতে হবে যে ইলেকট্রিক ভেহিকল সত্যি এমন একটা পর্যায়ে এসেছে যে অয়েলের চাহিদা অনেকটাই কমিয়ে দেওয়া যাবে। এটা যদি হয় তাহলে সেটা তৃতীয় বিশ্বের গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে একটা ট্রিমেন্ডাস একটা মানে উপরি পাওনা বলা যায়, কারণ এই সমস্ত দেশগুলোর বিপুল পরিমাণে ফরেন এক্সচেঞ্জ কিন্তু বেরিয়ে যায় অয়েল কিনতে গিয়ে। ফলে তারা যদি অয়েলের ডিমান্ডটা অনেকটা কমিয়ে ফেলতে পারে ইলেকট্রিক ভেহিকলসের থ্রু দিয়ে, তাহলে কিন্তু মানে এদের যে বিশাল একটা পরিমাণে ফরেন এক্সচেঞ্জে সাশ্রয় হবে। তো যাই হোক, সেগুলো তো পরের বিষয়, কি হবে বা না হবে। কারণ গালফের অয়েলকে কাউন্টার করা খুব কঠিন, কারণ এর প্রোডাকশন কস্ট মাত্র $2, যদিও যেহেতু দীর্ঘদিন ধরে গালফ এবং মানে গালফের মতো দেশগুলো
এর ওপর রিলাই করে খায় বলে তারা কনজাম্পশন এত বাড়িয়ে ফেলেছে যে একটা বোধহয় যে $32 নিচে কিছুতেই ডলারের মানে হলো যে $32 আর ব্যারেলের নিচে কিছুতেই তারা প্রাইস কমাতে পারে না। কিন্তু ইনফ্যাক্ট যে উই ডোন্ট নো ভবিষ্যতে কি হতে চলেছে। তো যাই হোক, তো এখন এই যে জায়গাটা যেখানে চীন ধাপে ধাপে করে হাই ভ্যালু গুডসকেও নিয়ে নিয়েছে, এবং খুব রিসেন্টলি বোধহয় 18ই জুনের আমি একটা লেখা দেখছিলাম ফরেন অ্যাফেয়ার্সে, সেখানে সৌমিত্র চ্যাটার্জি এবং অরবিন্দ সুব্রমণিয়াম নামে দুজন অর্থনীতিবিদ লিখেছে যে চীন যদিও হাইটেক গুডসে আস্তে আস্তে কম্পারেটিভ অ্যাডভান্টেজ তৈরি করে ফেলছে, প্রথম বিশ্বের দেশগুলোকে চাপে ফেলে দিচ্ছে, কিন্তু চীন কিন্তু যে লো টেক গুডসেও তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ হারাচ্ছে না। অর্থাৎ হাইটেক গুডস তৈরি করছে, লো টেক গুডসটা অন্যান্য দেশে জন্য তৈরি করা লাভজনক হয়ে উঠছে, এরকমটা হচ্ছে না। এবার এটা হচ্ছে না কেন? এর একটা বড় কারণ হলো আসলে আমেরিকা, জাপান বা হলো যে এন্টায়ার যে ওয়েস্টার্ন ইউরোপ থেকে যে লো টেক গুডসও একটা সময় চীনে 80-র দশকে 90-র দশকে চলে গেছিল, সেটা কিন্তু চীনের গুণে গেছিল। এটা কিরকম ভাবে গেছিল সেটা একটা আমি এক্সপ্লেন করি। এটা অনেকেই সাধারণ মানুষরা বোঝেন না একটু ভালো করে, এই জন্য আমার মনে এক্সপ্লেন করাটা প্রয়োজন। প্রথম যে জায়গাটা সেটা হলো এটা বুঝতে হবে যে একটা জিনিসের যে প্রোডাকশন হয় সেই প্রোডাকশন কস্টটা, যে কস্টের উপর তার যে প্রাইসটা নির্ভর করবে, সেটা কিসের ওপর মূলত যে নির্ভর করে। এক নম্বর বলা যায় যে সেটা তৈরি করতে যে শ্রমিক লাগে সেই শ্রমিকের যে কস্ট, এছাড়াও সেটা তৈরি করতে যে এনার্জি লাগে সেই এনার্জি কস্ট, এছাড়াও সেটা আদান প্রদান করতে যে কস্ট লাগে ট্রান্সপোর্ট কস্টকে আবার ইন্টারনাল ট্রান্সপোর্ট আর ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, মানে ডোমেস্টিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট হিসেবে ভাগ করা যায়। এছাড়াও এই হলো গিয়ে যে মাল যে ঠিক মতো সময় যে ওয়্যার হাউসে রাখতে হয়, কিছু তোমার হলো যে গুদাম ঘরে রাখতে হয়, কিছু পার করতে হয়, এগুলোকে বলা হয় লজিস্টিক্স কস্ট। এছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো লেবারের যে প্রোডাক্টিভিটি, শুধুমাত্র কস্ট দিলে তো হবে না, প্রোডাক্টিভিটিও দেখতে হবে। এছাড়াও শুধু লেবারের প্রোডাক্টিভিটি নয়, যে ম্যানেজমেন্টের প্রোডাক্টিভিটি, এছাড়াও দেখতে হবে একটা বাজারে কতটা কম্পিটিশন আছে। মানে কম্পিটিশন যদি না থাকে তাহলে তো মনোপলি একটা যে রেন্ট নেবে সব সময়, কিন্তু কম্পিটিশন যদি খুব হাই থাকে তাহলে মনোপলি রেন্টটা নিতে পারবে না, একদম কস্টের কাছাকাছি প্রাইসটা থাকবে। তো সব মিলিয়ে কিন্তু তার ক্ষমতাটা তৈরি হবে বিশ্ববাজারে। এখন আমি দেখতাম ছোটবেলা অনেকেই এটা ইমাজিন করতো যে পৃথিবী আর এছাড়াও একটা গুরুত্বপূর্ণ যে সেটা হলো গিয়ে যে ল্যান্ড কস্ট, অর্থাৎ কিনা যে ল্যান্ডটা নিচ্ছে। আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রথম থেকে আমি এটা দেখতাম, বিশেষ করে আমার ছোটবেলা, যে লেফট হোক অথবা রাইট হোক তাদের একটা ধারণা আছে যে কোনো মাল যদি যে বিশ্ববাজারে অথবা বাজারে কম দামে ছাড়তে হয় তাহলে বোধহয় যে শ্রমিককে এক্সপ্লয়েট করেই কেবলমাত্র সেটা ছাড়তে হবে। অর্থাৎ হয় শ্রমিককে তোমার হলো কম মজুরি দিতে হবে, তা নয়তো শ্রমিককে বেশি বেশি খাটাতে হবে। এ কথাটা ভুল ধারণা, কারণ অটোমেশনের থ্রু দিয়ে আমরা শ্রমিকের যে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারি, অথবা অটোমেশন করলাম না, এক্সট্রা এমন একটা মানে যে বেটার মেশিন কোয়ালিটি দিয়েও আমরা শ্রমিকের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারি। সুতরাং এটাই একমাত্র ওয়ে আউট নয়। এছাড়াও আমরা এনার্জি কস্ট কমাতে পারি, আমরা লজিস্টিক্স কস্ট কমাতে পারি, আমরা ট্রান্সপোর্ট কস্ট কমিয়ে ফেলতে পারি। তো এছাড়াও রয়েছে ইকোনমিজ অফ স্কেলের যদি সুবিধা কেউ নিতে পারে সেটাও। তো এবং এছাড়াও ম্যানেজমেন্টকে আমরা যদি ঠিক মতো করে শাফল করি তাহলেও হতে পারে। যেমন ধরো যাক ইন্ডিয়ার গুজরাটি মারোয়ারি যে ফার্মগুলো আছে, সে বিশেষ করে যে রিলায়েন্স, আদানি, যাদের নাম আছে এত, টাটা ছাড়া সমস্ত কোম্পানি আমরা দেখি যে বাবা যখন মরে যায় ওদের ছেলেরাই সিইও হয়। এটা কিন্তু কোনো কম্পিটিটিভ গ্লোবাল মার্কেটে হওয়া সম্ভব নয়। ম্যানেজমেন্ট আর ওনারশিপ সবসময় আলাদা হয়। সিইও কখনোই ইন জেনারেল কিন্তু ওনার হয় না কোম্পানি, বিশেষ করে
প্রোমোটার ফ্যামিলির কেউ তো হয়ই না। এভাবে কোনো শক্তিশালী কোনো গ্লোবাল মার্কেটে কোনো কোম্পানি কখনো টিকে থাকতে পারে না, কিন্তু ইন্ডিয়ার মার্কেটে থাকে, কারণ ইন্ডিয়ার মার্কেটটা অতীব আদিম, সমাজটাই আদিম, এই জন্য থাকে। তো এছাড়াও আমি যেটা বললাম কম্পিটিশনের কথা, যেটা চীনে যেহেতু ওটা একটা সমাজতান্ত্রিক দেশ, কমিউনিস্ট পার্টি ওভারসি করে মার্কেটকে, সে রেফারির মতো কাজ করে, তাই কোনো মনোপলি সে তৈরি হতে দেয় না, বা মনোপলি রেন্ট কেউ তুলতে পারে না, সে জায়গাটা সে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল থাকে। এইটার জন্য আসলে চীন ধাপে ধাপে করে আর যে লেবারকে আরও বেশি প্রোডাক্টিভ করে, সেটা অটোমেশনের থ্রু দিয়ে হোক, এক্সট্রা ভালো কোয়ালিটির মেশিন দিয়ে হোক, ভালো হেলথ অ্যান্ড এডুকেশন দিয়ে হোক, ভালো তোমার এনার্জি কস্ট কমিয়ে হোক, ইনফ্রাস্ট্রাকচার কস্ট কমিয়ে হোক, সেটা করতে পেরেছে। এবং এটা আমরা ওপেনলি মূলত দেখতে পাচ্ছি যে যদিও অ্যাপারেলের মতো, অ্যাপারেল, টেক্সটাইলস এটসেট্রা, এগুলো কিনা যে লো ভ্যালু গুডস বলি আমরা, এই ধরনের গুডসে চীনে যে মজুরি প্রায় 2 গুণ 4 গুণ 5 গুণ বেশি, মানে ইন্ডিয়ার থেকে প্রায় 5 গুণ কি 4 গুণ বেশি যেখানে চীনের মজুরি, সেখানেও কিন্তু চীনের যে প্রাইসে ছাড়ছে টেক্সটাইল, সেটা অনেক বেশি কম্পিটিটিভ ইন্ডিয়ার থেকে। এটা কেন হচ্ছে? তার কারণ সে আসলে অটোমেশন করতে পেরেছে, সে আসলে তোমার যে আর যে মার্কেটকে অনেক বেশি কম্পিটিটিভ রাখতে পেরেছে, সে এনার্জি কস্ট কমিয়ে ফেলতে পেরেছে, সে লজিস্টিক্স কস্ট এবং ট্রান্সপোর্ট কস্ট কমিয়ে ফেলতে পারছে। সেই জন্য যতই মানে যে ওয়েজ যদিও তার প্রচণ্ড হারে বেড়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ওয়েজ রেট বেড়েছে চায়নাতে, স্টিল যে লো এন্ড গুডসগুলোতেও, যেখানে কিনা তৃতীয় বিশ্বের ইন্ডিয়া, বাংলাদেশ, কাম্বোডিয়া, এই সমস্ত দেশগুলোর যেখানে কিনা, অথবা আফ্রিকা, এই সমস্ত দেশগুলোর যে এখানে কিনা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কথা, কারণ এতে কম প্রোডাক্টিভ এবং চিপ লেবার দিয়ে হয়ে যায় কাজ, তারাও কিন্তু চীনের সামনে দাঁড়াতে পারছে না। কারণ চীন যেখানে অন্যান্য কস্টগুলো কমিয়ে ফেলতে পারছে, এরা কিন্তু সেভাবে নিজেদের প্রোডাক্টিভিটি, নিজেদের প্রোডাক্টিভিটিও বাড়াতে পারছে না, কস্টও কমাতে পারছে না। তো এই জন্য চীনের বলতে গেলে সমস্ত কিছুতে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ তৈরি হয়ে যাচ্ছে, লো টেক, মিডল টেক, হাইটেক সমস্ত গুডসেই। তো এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি, হয়তো মানে আমেরিকা, ওয়েস্ট ইউরোপ বা জাপানের যত লো টেক গুডস চলে গেছে, তার অধিকাংশ চীনেই গেছে। কারণ এটা ওরা ছেড়েছে তা নয়, চীন ওটা নিয়ে নিয়েছে তার শক্তির জোরে। সেরকমই চীন যখন হাইটেক গুডসে যাচ্ছে, সেটাকে অন্য কোনো দেশকে নিতে হবে তার শক্তির জোরে, সেটা আপনা আপনি চলে আসবে না, বা চীন এসে যে ঠেলে সেটাকে দিয়ে দেবে না। তো যাই হোক, আসলে চীনের যে মূল সুবিধা, সেটা হলো তার সমাজতান্ত্রিক অর্থনীতি প্রচুর পরিমাণে হলো গিয়ে যে নন প্রফিটেবল ইনভেস্টমেন্ট করে, যেটা তার যে ট্রান্সপোর্ট কস্ট অনেক কমিয়ে দেয়, যেটা তার লজিস্টিক্স কস্ট অনেক কমিয়ে দেয়, যেটা কিনা যে লেবারারকে প্রচণ্ডভাবে প্রোডাক্টিভ রাখে। যেমন ধরা যাক যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স, একদম মানে যে বিনা পয়সায় ভোকেশনাল কোর্স যে কোনো শ্রমিক যে কোনো সময় করতে পারে, এত কম পয়সা, এত ভালো যে ট্রেনিং সেন্টার্স যদি কেউ কোথাও থাকে, ফ্রি ট্রেনিং সেন্টার্স, তাহলে ন্যাচারালি শ্রমিকের প্রোডাক্টিভিটি বেশি হবে। যদি আমরা দেখি যে প্রতিটা ট্রেন কিনা এয়ার কন্ডিশনড, এবং সেই ট্রেনগুলো যে চলে অধিকাংশ ক্ষেত্রে প্রফিটেবল নয়, সেগুলোকে রাষ্ট্র সাবসিডি দিয়েই চালায়, কিন্তু সেই ট্রেনগুলো প্রফিটেবল না হলেও যেহেতু মানুষের যাতায়াত করার পক্ষে অনেক আরামদায়ক, তো স্বাভাবিকভাবে ঘর থেকে সে যখন অফিসে যাচ্ছে তখন সে অনেক প্রোডাক্টিভ থাকছে। আর অন্যদিকে আমাদের মতো দেশে এই গরমের মধ্যে ট্রেনে করে গিয়ে সে আর প্রোডাক্টিভ থাকবে না, এটাই তো স্বাভাবিক। সেরকমই সে যদি ট্রান্সপোর্ট এক্সট্রা যে রোড, এক্সট্রা রেলওয়েজ, এক্সট্রা ওয়্যার হাউস, এগুলো যদি সে বানিয়ে রাখে, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের যে চলাচল, পণ্যের চলাচল, সেগুলোর খরচ অনেকটা কমে যায়। এবং সবচেয়ে বড় কথা, জমির খরচ। চীনে প্রায় 96% মানুষই মূলত যে নিজেদের হোম ওন করে,
তো হোম ওন করে বলে হোমের যে রেন্টাল খরচও তাদের প্রায় নীল। এখন এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা হওয়া সম্ভব হয় শুধুমাত্র এই জন্য যে বিপুল একটা নন প্রফিটেবল ইনভেস্টমেন্ট চীনের সরকার লাগাতারভাবে করতে থাকে। যাই হোক, এবারে এটা তো যে একটা মূল জায়গা যে কেন এই জায়গায় যে গেল চীনের অর্থনীতি, এবং এর অনিবার্য ফল হয়েছে যার কাছে ম্যানুফ্যাকচারিং, তার কাছে আলটিমেটলি অস্ত্রের যে উৎপাদনও ওর হাতেই থাকবে। যে কারণে আমরা আমেরিকার ইরানে এই যে করুণ হাল, এর একটা বড় কারণ অবশ্যই হলো চীনের যে বেইদাউ স্যাটেলাইট সিস্টেম জিপিএস এর থেকে অনেকটা বেটার পারফর্ম করেছে। এছাড়াও চীনের কাছ থেকে স্পেশাল কতগুলো স্যাটেলাইট সার্ভিস ইরান গ্রহণ করেছে। এছাড়াও এটা বলা হচ্ছে যে চীনের যে মিসাইল একই সঙ্গে অনেক চিপ এবং অনেক বেশি কোয়ালিটি এবং তার পরিমাণও অনেকটাই বেশি। এবং অন্যদিকে আমেরিকার মাত্র 8টা হাইপারসনিক মিসাইল আছে, এবং সে যে পরিমাণে অস্ত্র হারিয়েছে যুদ্ধের সময়, অস্ত্র ব্যবহার করতে হয়েছে তাকে যে পরিমাণে, যে সেই স্পিডে সে তাকে রিকভার করতে পারছে না। তো এতগুলো, আর এছাড়া তার যে টেকনিক্যাল যে সমস্যাগুলো ছিল, লাইক যে বেসগুলো মূলত সিটিং ডাক অ্যান্ড অল, এগুলো তো সমস্যা ছিল, আছে, থাকবে। তো অল ইন অল আর যে ম্যানুফ্যাকচারিংয়ে উইকনেস, এবং সেটা যে যুদ্ধেও একটা উইকনেস তৈরি করে, যুদ্ধে যে একটা উইকনেস তৈরি করে, সেটা আমাদের এই এই লড়াইটার মাধ্যমে ক্লিয়ার হবে। এখন যাই হোক, আমি শুনলাম আজকে নাকি যে নেতানিয়াহু ইসরায়েলি সেনাকে জানিয়েছে যে লেবাননে তাদের যে সামরিক কার্যকলাপ এখন বন্ধ রাখতে ফার্দার নোটিশ ছাড়া। যদিও 1 ঘন্টা আগে হিজবুল্লাহ বলেছে কিছু সেনা আর কি, কয়েকজন সেনা বেসামরিক লোকের ওপর হঠাৎ গুলি চালিয়ে দিয়েছে। সেগুলো হতে পারে, কারণ যেহেতু একটা যুদ্ধের আবহাওয়া আছে, অনেক সময় ভয়ও সেনারা গুলি চালিয়ে দিতে পারে। তাতে হয়তো কোনো বেসামরিক লোক আসছে, তার মনে হলো যে সামরিক, সে গুলি চালাতে পারে, হয়তো সে কোনো রাগ থেকে গুলি চালাতে পারে, ট্রমা থেকে চালাতে পারে, অনেক কিছু হতে পারে। তো এগুলো হতে থাকবে টুকটাক করে, বাট অ্যাজ এ হোল যেটা বোঝা যাচ্ছে যে ইসরায়েলকে বলে দেওয়া হয়েছে যে সে আর ইচ্ছা মতো যা খুশিটাই করতে পারবে না। এবং যতদূর দেখা যাচ্ছে যে ভান্স নিজেই জানিয়েছে, হেক্সেতও জানিয়েছে, ট্রাম্পও জানিয়েছে যে ইসরায়েল ইচ্ছা মতো খুন করে তার সিকিউরিটি রক্ষা করতে পারবে না। এভাবে সিকিউরিটি রক্ষা করা যায় না। মোটামুটি তার ইচ্ছা মতো র্যাম্প্যান্ট কিলিংকে তারা আর সাপোর্ট করবে না। এবং ট্রাম্প শেষ অবধি জানিয়েছে যে সে ইসরায়েলকে বাঁচিয়ে দিয়েছে, কারণ সে না থাকলে ইরান ইসরায়েলকে মেরেই শেষ করে দিত। ইসরায়েলের কোনো ক্যাপাসিটি নেই। তো এবং নেতানিয়াহুকেও চুপ করে যেতে হচ্ছে। নেতানিয়াহু সমগ্র পশ্চিমের ইহুদিদের বলেছে ইসরায়েলের পাশে দাঁড়াতে। যদিও আমার ধারণা পশ্চিমে যে ইহুদিরা থাকে তারা ইসরায়েলের পাশে অধিকাংশই নেই, সাধারণরা তো নেই, এমনকি পয়সাওয়ালারাও কজন আছে আমার সন্দেহ আছে। কারণ তারা যেভাবে চলেছে তাতে কোনো বুদ্ধিমান লোকের পক্ষেই তাদের সঙ্গে থাকা তো সম্ভব না। এবং তারা যদি সত্যি ইসরায়েলকে খুব ভালোবাসতো, তারা তাহলে ওই দেশে থাকতো না, তারা ইসরায়েলেই চলে আসতো এই দুঃসময়। তো এমনিতেও তো মোটামুটি যতদূর মনে হচ্ছে নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া হবে কয়েকদিনের, কিছু মাসের মধ্যেই। তাকে হয়তো অসম্মান করে সরানো হবে না, সম্মানজনকভাবেই সরিয়ে তারপর চীনের যে 2 স্টেট সলিউশন আছে সেটাকে আস্তে আস্তে অ্যাপ্লাই করার কথা চিন্তা করা হবে। যদিও যে উগ্র রাইটিস্ট গ্রুপটা আছে তারা কয়েকদিন হয়তো এলোমেলো করে যাবে, বাট বিশ্ব জনমত যেখানে গেছে এবং আমেরিকার যে ম্যানুফ্যাকচারিং উইকনেস এবং যে উইপন্স উইকনেস যেখানে গেছে, তাতে ইসরায়েলকে সাস্টেন করা প্রায় অসম্ভব। এবার আমার ধারণা যে লড়াইটা আস্তে আস্তে সাউথ এশিয়াতে মুভ করবে। সাউথ এশিয়াতে চীন আর আমেরিকা এক ধরনের দ্বন্দ্বে যুক্ত হবে, এবং
এক্ষেত্রে আমার ধারণায় বেঙ্গল ডেল্টা জুড়ে একটা হাইব্রিড হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বাঙালি মুসলমানদের বাংলাদেশি ট্যাগ মেরে যে রোহিঙ্গাদের মতো বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে ইচ্ছা, যেটা এখানকার বিজেপি করে যাচ্ছে অনেক দিন ধরে, এটা যদি শেষ পর্যন্ত ফল পায় তাহলে অবশ্যই একটা ভয়ঙ্কর জিওপলিটিক্যাল ক্রাইসিস দেখা দেবে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক জিয়া এখন চীনে, হয়তো তাদের সঙ্গে শোনা যাচ্ছে নাকি যে 20টা জেট এনসি ফাইটার কেনার কথা হয়েছে, যেগুলো দিয়ে নাকি রাফালকে ফেলে দেওয়া হয়েছিল, 7টা রাফালকে ফেলে দিয়েছিল পাকিস্তান। শোনা গেছে নাকি, কারণ ইন্ডিয়া স্বীকার করেনি, বাট বিদেশি জার্নালগুলোতে বেরিয়েছে। তো সেইগুলো কিনবে কিনা, এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা সেটা করবে কিনা, কারণ তাতে হেভি মেশিনারিজ, হেভি হাই স্কিলফুল লেবার লাগবে, যেটার ফলে অনেকেই ইন্ডিয়া এবং আমেরিকা মনে করে যে হয়তো চীনের এক্স যে মিলিটারি এবং প্রেজেন্ট মিলিটারিরাও শ্রমিক বা ইঞ্জিনিয়ারে বেশে চলে আসবে বাংলাদেশে। এবং এগুলো হয় কিনা, গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেগুলোর ওপর অনেকটাই নির্ভর করছে। তবে এটা ক্লিয়ার, চীন খুবই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে, এবং সেজন্য খুব ইম্পর্টেন্ট লোকেদের সঙ্গেই কিন্তু কথা হবে তারেক রহমানের। তো যাই হোক, এবং শোনা যাচ্ছে পাকিস্তান নাকি তার সাবমেরিন নিয়ে বে অফ বেঙ্গলে এসছে, আসা যাওয়া শুরু করছে, যেটাও প্রমাণ করে এই অঞ্চল আগামী দিনে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। শেষ অবধি কিন্তু ব্যাপারটা হেনরি কিসিঞ্জার যেটা বলেছিল সেটাই হবে, কারণ আলটিমেটলি যুদ্ধটা একটা উপায়, সেটা আলটিমেট যে লক্ষ্য নয় আজকের সময়। তাই যুদ্ধাস্ত্র নয়, অর্থনীতি শেষ কথা বলবে, এবং অর্থনীতি বলছে যে উৎপাদন অথবা আয় অনেকটাই সরে গেছে চীনে, ওয়ারাজ আমেরিকাতে এখনো অবধি ফিন্যান্স অথবা ব্যাংকিং রয়ে গেছে। ফলে আমেরিকার যে ঋণ আর আয়ের তুলনায় অত্যন্ত বেশি হয়ে গেছে। অন্যদিকে মানে এক্সটার্নাল যে ঋণ, অর্থাৎ কিনা বৈদেশিক ঋণ অত্যন্ত বেশি হয়ে গেছে, অন্যদিকে চীনের ক্ষেত্রে ওটা কম। এবং এটাকে কাউন্টার করার একটাই উপায় আছে, সেটা হলো ইউএস ডলারের ইউসেজটা কমিয়ে, বিশ্ববাজারে ইউএস ডলারের যে ব্যবহারের পার্সেন্টেজটা খানিকটা কমিয়ে চাইনিজ ইউয়ানের ব্যবহারের পার্সেন্টেজটা বাড়ানো, যেটা ঘুরিয়ে চীনের মানে হলো গিয়ে যে অ্যাসেটকে বুস্ট করবে এবং প্রোডাকশনকে খানিকটা স্তীমিত করবে, আবার আমেরিকার প্রোডাকশনকে খানিকটা হলো গিয়ে যে তোমার যে বুস্ট করবে এবং অ্যাসেটকে খানিকটা স্তীমিত করবে। তো এই জিনিসটা করতে হবে আগামী দিনে, এবং চীন একই সঙ্গে ইম্পোর্টও বেশি করতে পারবে আগের থেকে। ফলে এই রিঅর্ডারিংটা প্রচণ্ডভাবে প্রয়োজনীয়, সেটা বিশ্ব অর্থনীতির দরকার। এবং এই পরিবর্তনটাই মূলত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মারফত এসেছিল হলো গিয়ে ইউকে থেকে আমেরিকায় গিয়ে, এবং ওই পরিবর্তনটাই এই যুদ্ধগুলোর মধ্য দিয়ে হচ্ছে, আমেরিকা থেকে চীনে সেন্টারটা সরে গিয়ে। কারণ প্রোডাকশন সেন্টার যেখানে, ইনকাম সেন্টার সেখানে, আর ফিন্যান্স সেন্টার অথবা ব্যাংকিং সেন্টারও কিন্তু সেখানেই হতে হবে। মানে এটা হতে পারে না যে গ্রামে বেশি ব্যাংকিং হচ্ছে শহরে বেশি আয় হচ্ছে, বা গ্রামে বেশি আয় হচ্ছে শহরে বেশি ব্যাংকিং হচ্ছে, এটা হয় না। যেখানে আয় বেশি সেখানেই ব্যাংকিং বেশি হয়। তাই এটাকে শিফট করতেই হবে, এবং শিফট করারই প্রক্রিয়াটা হলো যে জিওপলিটিক্যালি আস্তে আস্তে আমেরিকার বেশ কিছু অঞ্চল থেকে যে ডিসএঙ্গেজ করবে, বিশেষ করে চীনের আশেপাশের অঞ্চল থেকে, এবং চীন আরও বেশি রিএঙ্গেজড হবে। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন।